হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরার এক্সপিরিয়েন্স নিয়ে আসি তোমাদের জন্য। তোমরা যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। আর যারা যারা আমার ভয়েস আজকে প্রথমবারের জন্য শুনছো তাদের জন্য বলবো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে, যাতে তোমরা আরও এরকম ভালো ভালো এক্সপিরিয়েন্স শুনতে পারবে। এবং আমার চ্যানেলে আমি জেনারেলি হরার এক্সপিরিয়েন্স দিয়ে থাকি, বাট তার সঙ্গে আমি ডেফিনেটলি পজিটিভ এক্সপিরিয়েন্সও দিয়ে থাকি, যেটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়। এবং আমি দুটো জিনিসেই মানি। রিসেন্টলি আমি একটা কমেন্ট পাই যেটা ছিল যে হরর বলে কিছু হয় না বা নেগেটিভ এনার্জি বলে কিছু হয় না, শুধু পজিটিভ এনার্জি হয়। এটা ভীষণ একটা ভুল ধারণা বলে আমি পার্সোনালি ফিল করি। আমার লাইফে যেহেতু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই আমি এক্সপিরিয়েন্স করেছি এবং তার সঙ্গে সঙ্গে আজ অবধি প্রায় 400+ আমি এক্সপিরিয়েন্স দিয়েছি, যেখানে কিন্তু পজিটিভ আর নেগেটিভ দুটো মিলিয়ে আছে এবং সবকটাই সত্য ঘটনা। তো সেখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্স এবং বাকিদের এক্সপিরিয়েন্সের সঙ্গে আমি এটা বলতে পারি, যেরকমভাবে আমাদের এখানে লাইফে নেগেটিভ আছে, পজিটিভও আছে, আবার যেহেতু পজিটিভও আছে নেগেটিভও আছে, তাই জন্য আজকে ভাবলাম শুভ্রজিৎ মুখার্জির দেওয়া দুখানা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। এবং দুখানা এক্সপিরিয়েন্সের মধ্যে প্রথমটা হচ্ছে ওর স্পিরিচুয়াল একটা এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি পজিটিভ একটা এক্সপিরিয়েন্স, এবং সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটা ওটা কিন্তু একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স বা হরর একটা এক্সপিরিয়েন্স। এবং তার সঙ্গে ও আমাদের সঙ্গে এর আগেও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল, আমার ঠিক ইয়ারটা মনে নেই, হয়তো 2 বছর হয়ে গেছে। এবং এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড লোক ভালোবেসেছিল। আমি চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দেওয়া ডেসক্রিপশন বক্সে। আর ইনকেস যদি তোমরা আজ অবধি আমি যত এরকম হরার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সেগুলো শুনতে চাও, তোমরা তার প্লেলিস্টও কিন্তু পেয়ে যাবে ডেসক্রিপশনেই। তো ওখান থেকে তোমরা ক্লিক করে তোমরা শুনতে পারবে। এবং যারা পুরনো আমার সাবস্ক্রাইবার আছো তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 ভিডিওসগুলোকে শেয়ার করো ফ্রেন্ডসের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, এবং কমেন্টে জানাও কেমন লেগেছে। লাইক করতে ভুলো না যদি ভালো লেগে থাকে, আর ডিসলাইকও করতে পারো যদি খারাপ লেগে থাকে, ওটা তো তোমাদের শো করবে না বাট আমাকে শো করে। এবং ডেফিনেটলি আমাকে ফিডব্যাক দিও, সাজেশন দিও। এবং আজকে আর কথা না বাড়িয়ে আমি চলে যাব এক্সপিরিয়েন্সে, বাট তার আগে একটা যে ডিসক্লেমার আমাকে সবসময় দিতে হয় সেটা হচ্ছে, তোমরা যারা স্পিরিচুয়াল বা ভৌতিক এক্সপিরিয়েন্সে বিলিভ করো, আমি জানি তোমরা যখন ফেস করেছিলে বা কখনো করো কীরকম ফিল করতে পারো। আর যারা যারা তোমরা এই জিনিসটা বিলিভ করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সগুলোকে তোমরা অ্যাজ আ গল্পই নিতে পারো। এবং প্লিজ চ্যানেলটিকে 10K রিচ করতে হেল্প করো, বিকজ তারপরে থাকবে একটা ভীষণ ভালো খবর। যদি তোমরা আমার ট্রু ফলোয়ার, ট্রু সাবস্ক্রাইবার বা আমার নিজের ইউটিউব ফ্যামিলির মধ্যে হয়ে থাকো এবং আমাকে ভালোবাসো, তাহলে তোমরা ওই খবরটা পেয়ে ভীষণ ভীষণ খুশি হবে। ট্রাস্ট মি, ভীষণ খুশি হবে। তো প্লিজ 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 চ্যানেলটিকে 10K পৌঁছাতে হেল্প করো। আর কথা বাড়াবো না, এতক্ষণে সবাই মনে হয় গালাগালি দেওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো আজকের শুভজিতের ভয়েসেই তোমাদের জন্য থাকলে দুটো এক্সপিরিয়েন্স। হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং মধুমিতাদি আপনিও খুবই ভালো আছেন। আমার আশা এবং আমার প্রার্থনা ভগবানের কাছে যে আপনি এবং আপনার সমস্ত অডিয়েন্স সকলে খুবই সুস্থ ভালো থাকুন। সো আজকের প্রথম আমি এটা এক্সপিরিয়েন্স যে এখানে শেয়ার করছি এমনটা নয়, এর আগেও আমি একটা এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছিলাম। সো এটা আমার দ্বিতীয় টাইম এখানে আমি শেয়ার করছি। তো আজকে আমি দুটো এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করব। দুটো কোনোটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, দুটোই আমি একজনের থেকে শোনা। আর প্রথম যে অভিজ্ঞতাটা বলবো আমি সেটা টোটালি স্পিরিচুয়াল, আর দ্বিতীয়টা হচ্ছে হরর, ভয়ের, যথেষ্ট ভয়ের। তো প্রথমে যেটা স্পিরিচুয়াল আমি সেটা দিয়েই স্টার্ট করছি। সো এই ঘটনাটা ঘটেছিল একজন ডিভোটির সাথে, একজন ভক্ত যিনি একজন বৈষ্ণব, তার সাথে ঘটেছিল। সো ঘটনাটা অনেকটা এরকম যে ব্যক্তি যিনি, যে ডিভোটির সাথে ঘটেছে, ভক্তের সাথে ঘটেছে, তিনি অত্যন্ত স্পিরিচুয়াল, তিনি খুবই আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন। তিনি যে নিয়ম নিষ্ঠা অনুসারে যে ভক্তি পথে চলা সেটা তিনি পালন করেন, অর্থাৎ কোনো রকম নেশা না করা, কোনো রকম মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন, চা, কফি না স্পর্শ করা, না খাওয়া, এগুলোকে থেকে দূরে থাকা,
এবং প্রসাদ ভগবানকে অর্পণ না করে কিছু খাবেন না। মন্দিরে প্রতি সপ্তাহে যাওয়া, প্রতিদিন গীতা পড়া, প্রতিদিন জপ করা 2 ঘন্টা, প্রত্যেক দিন মঙ্গল আরতি দেখা, অনুষ্ঠানটা দেখা। সো উনি একটা স্ট্রিনজেন্ট একটা রুটিন ফলো করতেন স্পিরিচুয়ালিটির। এখন এই যে ব্যক্তি, তার সাথে ঘটনাটা ঘটেছে। সো ঘটনাটা অনেকটা এই রকম যে তিনি যেখানে থাকতেন সেখানে ওটা ওনার পার্সোনাল বাড়ি না, সো ওটা একটা শেয়ারিং প্রপার্টি। ঠিক আছে, আমি ফ্ল্যাট না পিজি না হোস্টেল আমি বলবো না, কারণ আমি জানি যে আমি যদি বলি যে এটা একটা কিছু একটা ছিল ফ্ল্যাট বা পিজি বা হোস্টেল, লোকে একটু রিলেট করতে পারবে নিজের সাথে, ও আমিও একটা হোস্টেলে থাকি, তাহলে হোস্টেলে কি সবসময় এরকমই হবে না, আমি ওটা আমি বলতে চাই না বা আননেসেসারি প্যানিকের মধ্যে যেতে চাই না, বা টু মাচ ডিটেলস দিতে চাই না, কারণ ইন্টারেস্ট লোকের অত জানি লাভও নেই, আর আমি দিতেও চাই না। সো সামওয়্যার একটা ছিলেন যেখানে অনেকে থাকে, ঠিক আছে, সেটা আপনি আপনার মতন ইম্যাজিন করে নিন, পিজি হতে পারে বা যা কিছু। এখন ঘটনাটা যেটা আমি মেন ঘটনা আমি সেটাই বলবো, টু মাচ আননেসেসারি ডিটেলস দিয়ে মানুষকে যেটা মানুষের প্রয়োজন নেই সেটা আমি বলবো না। এখন যেটা মূল ঘটনা সেটা অনেকটা এরকম যে উনি প্রত্যেক দিন, যেটা আমি বললাম, জব করেন, এবং উনি কিন্তু ওই 2 মিনিট 3 মিনিট 1 মিনিট না, 2 ঘন্টা জব করেন। 2 ঘন্টা একটা বড় সময় হয়, এবং উনি প্রতিদিন জব করেন। এখন ওনার নিয়ম হচ্ছে উনি সকালে উঠে জব করতেন, সকালে ঘুম থেকে উঠে উনি জব করতেন। কোনো এক বিশেষ কারণে সমস্যার জন্য তার দৈনন্দিন যে দিনচর্চা ছিল সেটার কারণে সেই বিশেষ দিনে তিনি সকাল ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়েছিলেন, বা কোনো কারণে তিনি সকালে জবটা করে উঠতে পারেননি। এবার সারাদিন ব্যস্ততার মধ্যে গেছে, তো রাত্রির বেলা কাজ ছেড়ে সমস্ত যে ডিউটিস ছিল সেগুলো কমপ্লিট করে রাত্রির বেলা তিনি বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে যেটা প্রসাদ খেয়েছেন, অন্যান্য লোকদের সাথে যেটুকু কথাবার্তা বলে তাড়াতাড়ি করে উনি নিজের জপমালা বার করে জপ করতে বসে গেছে আনন্দ করে। এবার সময়টা তখন বেশ রাত্রির বোধহয় 11টা বেরিয়েই গেছিল, 11টা না তারও পেরিয়েই গেছে। এবার অত রাতে তিনি জব করতে বসেছেন। এবার যেরকম আমি বললাম যে উনি একটু সিনসিয়ার ডিভোটি, একটু না যথেষ্ট সিনসিয়ার ডিভোটি। তো ব্যাপারটা এটা হয়েছে এমন যে উনি জব করছেন। এবার সাধারণত কি হয়, মানুষ যখন একটা সাধনার মধ্যে থাকে, বিশেষত যে কোনো সাধনা আমি বলবো, শুধুমাত্র যে জব তা না, যে কোনো সাধনা, তার মধ্যে থাকলে মানুষ স্বাভাবিকভাবেই পারিপার্শ্বিক পরিবেশের যা হচ্ছে, পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তার জ্ঞান চলে যায়, রাইট? যদি কেউ গভীর ধ্যানের মধ্যে থাকে, তখন তার পাশে যদি তাকে কেউ তার নাম ধরেও ডাকে, সে কিন্তু শুনতে পাবে না, কারণ সে অত্যন্ত অ্যাবজর্বড, তার চেতনাটা কিন্তু মানে অনেক উপরে চলে গেছে। সো ওই লেভেলের ডিভোশন যদি কারোর মধ্যে থাকে, এখন এরকম হয়, এটা ভারতবর্ষে এটা প্রচলিত, মানে খুবই দেখা যায় এরকম লেভেলের সাধক সাধিকাদের। এখন ঘটনাটা এটা হয়েছে যে উনি খুব গভীরভাবে জব করছেন, মনের আনন্দে জব করছেন। এবার ওনার সেন্স ছিল না, উনি জব করতে করতে একটু হয়তো ওনার ভয়েসটা একটু বেশি জোরে হয়ে গেছে। এখন রাত্রির বেলার টাইম, 11:30 বাজে, সকলে ঘুমোবে, তাই না? সকলেই ঘুমোবে। এখন হঠাৎ এবার ওনার পারিপার্শ্বিক যারা ছিলেন তারা খুব একটা যে ভক্তির মধ্যে ছিলেন মোটেও না, বরঞ্চ বেশিরভাগ যারা তার পারিপার্শ্বিক জায়গায় থাকতেন তারা নন ডিভোটি, তারা ভক্তির পথের মধ্যে একটুও নেই, তারা নানা রকম নেশা ইত্যাদি করতেন, যেটা যুবকদের মধ্যে পাওয়া যায়, যেরকম টাইপের অ্যাভারেজ মানুষ সেরকম হয়ে থাকে, যে সব রকমের মধ্যে আছে, সব রকম খারাপ জিনিসের মধ্যে আছে অবশ্যই। সো ওরকম এখন ব্যক্তি যে ডিভোটি, তিনি একটু বেশি জব করছেন, চেঁচিয়ে জোরে। এবার ভগবানের উনি যেটা আমায় বলেছেন সেই অনুসারে আমি বলছি, এবার উনি যখন করছেন তখন ওনার ভেতর থেকে একটা উনি সেন্স করেছেন যে ভয়েসটা একটু বেশি হয়ে গেছে, কোথাও কিছু একটা প্রবলেম হয়ে গেছে। এখন আপনাদের মধ্যে অনেকেই গীতা পড়েছেন, আমার দৃঢ় বিশ্বাস। তো গীতায় আপনারা দেখতে পাবেন যে আমরা প্রত্যেকে জানি যে আমাদের শরীরের মধ্যে আমাদের
একটা আত্মা যেরকম আমরা আছি, আমাদের আত্মার সাথেও কিন্তু পরমাত্মা বিরাজ করে। আত্মা এবং পরমাত্মা দুটোকে মিলিয়েই শরীর। তো শরীরের মধ্যেই পরমাত্মা রয়েছে। আমরা জানি ভগবান যে আমরা বলছি 3টে ফর্ম আছে, ব্রহ্মাণ, পরমাত্মা, ভগবান। সো পরমাত্মা যে জিনিসটা, তিনি কিন্তু আমাদের শরীরের মধ্যেই রয়েছে। সো শরীরের মধ্যেই পরমাত্মা রয়েছে, তো তিনি কিন্তু আমাদের আত্মার প্রথমে পরমাত্মা। এই যে আত্মা পরমাত্মার ডাইরেক্টলি কিন্তু কন্ট্যাক্ট যেটা হয়, কানেকশন, এই রিলেশনটাকে এস্টাবলিশ করা, এই যে যোগ আত্মা এবং পরমাত্মা, এই যোগটাকেই আমরা তো বলছি যোগ। এটাই তো রিলেশনশিপ এস্টাবলিশ করা ভগবানের সাথে। তো যারা ভক্তির মধ্যে আছে তারা কিছুই বিশেষ করছে না, তারা শুধুমাত্র নিজেকে ভগবানের সাথে যুক্ত করে দিচ্ছে। সো ভক্তির মধ্যে থাকতে থাকতে কি হয়, একটা টাইমের পরে ভগবানের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট এস্টাবলিশড হয়। আমি এটা বলছি না যে রামকৃষ্ণদেবের মতন কেউ ডাইরেক্টলি মা কালীকে তার চোখের সামনে দেখছে, ওটা আমি বলছি না, বাট একটা কন্ট্যাক্ট তো থাকে, একটা বোঝা যায় যে আমি এটা করব ঠিক না ভুল, একটা ভেতর থেকে একটা রেসপন্স আসে, ওটাকে অনেকে ইনটিউশন বলতে পারে বা যা কিছু বলতে পারে। এখন যে ভক্ত ছিলেন তার মধ্যে একটা ফিলিং এসছে যে একটু বেশি চেঁচাচ্ছি হয়তো আমি, আমার একটু কাম ডাউন করা উচিত, আমার একটু স্লো করা উচিত, আমার একটু স্লো মানে ভয়েসটাকে একটু লো করা উচিত, একটু ভয়েসটাকে অল্প করা উচিত। উনি করেছেন, একটু আস্তে করে নিয়েছেন ভয়েসটাকে, কিন্তু তাও তার মনে হচ্ছে যে একটা কিছু কোথাও যেন একটা গন্ডগোল হয়ে গেছে। ওটা ওনার মধ্যে থেকে একটা ফিলিং আসছে যে জব তো আমি করছি, বাট কিছু একটা কোথাও মানে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, দের ইজ সামথিং রং, কিছু একটা কেস হয়েছে ওনার। উনি যেটা আমায় বলেছেন যে ওনার মধ্যে তখন একটা মানে একটা প্যানিক ভাব আসছিল, মানে কিছু একটা হচ্ছে, সামথিং ভেরি আনইজি, ওনার মধ্যে একটা ফিলিং আছে, আনকমফোর্টেবল লাগছে। তো জব করছেন, আরো বেশি করে জব করছেন। এইবারে দেখছে হঠাৎ সেই রাত্রি 11:30-12টার সময় ওনার ঘরের দরজায় খুব জোরে দাম 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 করে আওয়াজ হচ্ছে, মানে কেউ একজন এসছে দরজা ধাক্কা দিচ্ছে। উনি বুঝতে পেরে গেছেন, হে গোবিন্দ তুমি রক্ষা করো, বুঝতে পারছি এটা কোনো সমস্যা হয়েছে, গোবিন্দ তুমি রক্ষা করো। এবার ভগবানের নামে শরণাপন্ন হয়ে তিনি দরজাটা গিয়ে খুলেছেন। খুলে দেখছে বেশি কেউ নয়, তারই ওপরতলার যে থাকে আর কি, তার ওপর ফ্লোরে যে থাকে, সে এসছে খুব রাগী একটা চোখ করে, মুখ দিয়ে মদের অল্প অল্প গন্ধ বেরোচ্ছে। এসে নানা রকম চোটপাট, চেঁচামেচি, নানা রকম কথা, গালিগালাজও দিয়েছে। মূল অভিযোগ, আমি কি বলেছে বৃত্তান্ত অত বলে লাভ নেই, কারণ সে মানে কটু শব্দ প্রয়োগ করেছে, বা যে উদাহরণগুলো দিয়েছে বা যে বক্তব্যটা রেখেছে সেটা খুবই কটু, সেটা আমরা এরকম ফর্মাল আলোচনার মধ্যে আমরা বলতে পারবো না। সো মূল বক্তব্য এটা, আর অভিযোগটা তার এটা যে এত রাত হয়ে গেছে, তুমি ঘুমোচ্ছ না কেন, সকলে কি সুন্দর শান্তিতে ঘুমিয়ে পড়েছে, তুমি কেন ঘুমোচ্ছ না। এবং ন্যাচারালি সাধারণতই যেরকম আমরা জানি যে হিরণ্যকশিপু এবং প্রহ্লাদ মহারাজ ভক্ত এবং হিরণ্যকশিপু হচ্ছে অসুর। এখন ভক্ত আর অসুর কখনোই একসাথে থাকতে পারবে না। সে যদি অসুর, যে সে তার যদি পিতাও হয়, আপন পিতাও হয়, তাও সে থাকতে পারবে না। অসুর কখনোই একজন ভক্তকে সহ্য করতে পারে না, এটা তার নেচার, এটা তার স্বভাব। ঘটনাচক্রে এটাই ঘটেছে কি, সেও ভক্তটাকে সহ্য করতে পারছে না। সে জাস্ট মানে এরকম ভাবে তুমি যদি আচার আচরণ করো, এরকম যদি নাও চ্যান্ট করো, ইত্যাদি চ্যান্টিং করো, জপ টপ করো, ছেড়ে চলে যাবে, এখানে তোমায় থাকতে দেওয়া হবে না, বেরিয়ে যাও। সো নো প্রবলেম। এবার ঘটনাটা এটাই ঘটেছে যে সামহাউ মানুষটা যিনি ছিলেন ডিভোটি, সো উনি কিছুভাবে কন্ট্রোল করে নিয়েছেন যে ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওনার ডিভোটিটা যিনি ছিলেন তিনি বলছেন আমার চোখ দিয়ে জল আসছিল, ভক্ত যিনি তিনি বলছেন যে আমার চোখ দিয়ে জল আসছে, যে আমরা কোন যুগে বাস করছি, কোথায় মানুষ বলবে যে যে ভগবানের নাম আমার কানে এসেছে, আমি ধন্যবাদ দেব আপনাকে, আপনি কি সুন্দর জপ করেছিলেন, আপনার কানে, আমার কানে ভগবানের নাম এসেছে আপনার জন্য। না, এখানে তার কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে,
তো ঠিক আছে, মেনে নেওয়া যায়, কারণ রাত্রির বেলা ঘুমোবে, তার হয়তো কষ্ট হয়েছে, ঠিক আছে মেনে নাও, এটা কমপ্লেন করার কিছু নেই, ঠিক আছে মেনে নিয়ে আমি আমার নিজের দোষ মেনে নিয়ে চলে এসেছি, যিনি ভক্ত তিনি বলছেন। তো তারপরে উনি এসেছেন, এবার নর্মাল যেরকম জীবনযাত্রা দিনচর্চা যেরকম চলছে সেরকম ঝামেলা মিটে গেছে। সে যে ব্যক্তি এসে অভিযোগ জানিয়েছে সেও তার মতন জীবনযাত্রা করছে, ভক্ত যে তিনিও তার মতন জীবনযাত্রা করছে। আর যে ভক্ত সে একটু মনে কষ্ট পেয়েছিল, কিন্তু সে ন্যাচারালি যে ডিভোটি অ্যাটিটিউড, যে আমরা কখনোই একজন মানুষকে আমরা ভাবি না যে আমি যে কষ্টটা পেলাম এই ব্যক্তির জন্য পেলাম, না এটা নয়, কোনো ব্যক্তির কোনো ক্ষমতাই নেই আমাকে কষ্ট দেওয়ার, কারণ এই পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে ভগবানের ইচ্ছায়। সুতরাং আমি যদি কষ্টটা পেয়েছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি হয়নি। সেটা হয়তো আমার নিজের কর্মের ফল আমি ভোগ করছি ইত্যাদি নানা রকম। সো ঠিক আছে, এটা ভগবানের আশীর্বাদ হিসেবেই নেওয়া হয়। ঠিক আছে, কষ্ট হয়েছে, মনের দুঃখ হয়েছে, ঠিক আছে, নো প্রবলেম, চলো এগিয়ে চলো। কিন্তু একটা মনে তো কষ্ট ছিল যে ভগবানের নাম নিলাম আর দেখো কিরম মানুষ আমাকে এ করলো, কষ্ট হয়েছে তার, ঠিক আছে, সে অত ওটাকে গুরুত্ব দেয়নি এবং সে তার জীবনযাত্রা যা করে সেরকম করছে, সকালে জব করে নিত, ভয়েসটা একটু লো রাখতো ইত্যাদি সব করছে। দেখা গেছে ঘটনা ঘটার পরের থেকে ন্যাচারালি এই যে ছেলেটা যে ডিভোটি ছিল আর ওই দ্বিতীয় ব্যক্তি যে কিনা ডিস্টার্ব করেছে বলা যেতে পারে এই ক্ষেত্রে, এদের মধ্যে কোনো কথাবার্তা হালাপচারিতা সম্পর্কটা যেটা ছিল আগে মোটামুটি একটা হাই হ্যালো এটাও হতো, সেটাও বন্ধ হয়ে গেছে, নো প্রবলেম। এখন ঘটনা ঘটার 2-3 মাস পরে যে ডিভোটি সে একটা জায়গায় মানে ওই কমপ্লেক্সের মধ্যেই একটা জায়গায় বসে ডিনার করছে। এখন যে ব্যক্তিটা ডিস্টার্ব করেছিল সেই ব্যক্তি এই যে ভক্ত ছিলেন যে ডিভোটি তার কাছে এসেছে, এসে তার পাশে এসে বসেছে। বসে এবার ডিভোটি যে সে একটু অবাক লাগছে তার, কারণ মানে 3 মাস হয়ে গেল কোনো কথাবার্তা নেই, আমি ওর দিকে তাকাই না, ও আমার দিকে তাকায় না, কি হলো, ও আমায় পছন্দ করতো না কখনোই, আজকে নিজে চেয়ে এসে আমার পাশে বসছে, হোয়াট ইজ দ্য ম্যাটার। এখন দেখা গেছে যে ছেলেটা সে বলছে যে আচ্ছা তোমার কি একটু সময় হবে, আমার তোমার সাথে একটু কিছু কথা বলার ছিল। এবার যে ভক্ত সে বলছে হ্যাঁ বলো, কি বলার ছিল বলো, তুমি বলো। তখন বলছে যে আচ্ছা আমি তোমাকে কিছু কথা শেয়ার করবো, মানে একটু পার্সোনাল, তুমি এগুলো কাউকে কিছু বলো না, বাট আমার কিছু কথা তোমার সাথে বলার আছে, তোমাকে একটা রিকোয়েস্ট করার আছে। এবার ছেলেটা ভাবছে যে এইসব ছেলে জানি আমি কি বলবে, হয় বলবে আমি কোনো প্রবলেমে পড়ে গেছি আমায় একটু টাকা ধার দাও ইত্যাদি, যাই রকম নর্মাল স্টুডেন্টসদের মধ্যে হয়ে থাকে সেরকম। দেখা গেছে যে ছেলেটা বলে যা বলো বলো, ঠিক আছে বলো যা তুমি চাইবে, দেখি শুনি, হেল্প যদি করতে পারি করবো, না করলে আর পারবো না, যদি পারি কি করার নেই, বলো কি শুনি, তোমার কথা বক্তব্যটা তো শুনি। তখন ছেলেটা যে বলছে যে যে ভাই মনে আছে আজ থেকে 3 মাস আগে আমি তোমার রুমে গেছিলাম রাত্রির বেলা, গিয়ে একটু তোমার একটু না যথেষ্টই তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, নানা রকম কটু কথা তোমায় বলেছিলাম, তোমার সব খুবই কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো তখন ডিভোটি যে সে বলছে না না ঠিক আছে, ও আমি কোনো ব্যাপার না, আমি অত মাইন্ড করিনি, ঠিক আছে আমি ওটাকে মাইন্ড করিনি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো ব্যাপার না। তখন যে ছেলেটা দ্বিতীয় ব্যক্তি সে বলছে যে না তুমি হয়তো মাইন্ড করনি, কিন্তু ঠাকুর মাইন্ড করে গেছে, কৃষ্ণ কিন্তু মাইন্ড করেছেন, কৃষ্ণ কিন্তু ওটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। তখন ডিভোটি বলছে কৃষ্ণ সিরিয়াসলি নিয়ে নিয়েছেন মানে, বিকজ এই ছেলে সারাক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত, অকাজ বলা উচিত, অকাজ করে ব্যস্ত, কোনোদিন ঠাকুরের নাম পর্যন্ত নেয় না, সে হঠাৎ আজকে আবার কৃষ্ণের ব্যাপারে এত তার কথাবার্তা, কি ব্যাপার, একটু নড়ে চড়ে বসেছে। তো তখন ছেলেটা বলছে যে না অ্যাকচুয়ালি ঘটনাটা যেদিন ঘটে তারপর থেকে না আমার লাইফে নানা রকম প্রবলেম, নানা রকম সমস্যা দেখা দিয়েছে, আমার নিজের হেলথ খারাপ হয়ে গেছে, আমার নানা রকম ফ্যামিলির মধ্যে নানা রকম প্রবলেমস দেখা দিয়েছে, এবং অনেক আমি ফাইন্যান্সিয়ালি উইক হয়ে গেছি, এবং আমার লাইফ পুরো মেসড আপ।
টোটালি মেসড আপ হয়ে গেছে। সো ভাই, আমি রিয়েলি সরি। আমার তোমার সাথে এরকম অ্যাটিটিউড করা উচিত হয়নি। আমি ভুল করেছি। তুমি প্লিজ, আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিতে বললে আমি পা ধরে ক্ষমা চেয়ে নেব। তুমি আমায় ফরগিভ করে দাও। তুমি আমায় ভাই, আমায় জাস্ট ফরগিভ মি। আমায় তুমি যদি কিছু করতে বলো, আমি করতে রাজি আছি। আমায় জাস্ট ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও, আমি আর এরম ভুল করবো না। এবার ডিভোটি যে ছিল সে না পুরো মানে হি ওয়াজ টেকেন মানে হি ওয়াজ সারপ্রাইজ, হি ওয়াজ টেকেন অ্যাব্যাক, হি ওয়াজ সারপ্রাইজড। কি ভাই, ব্যাপারটা কি হচ্ছে? আমি ভগবানকে কিচ্ছু বলিনি, আমি তো মাইন্ডও করি না। আর একটা জাস্ট ম্যাক্সিমাম 10 মিনিটের ঘটনা ঘটেছিল। ছেলেটা এসেছিল, চেঁচামেচি করেছে, একটু এ করেছে, ও মাথা নত করে, ও সরি সরি আমারই দোষ, আমি একটু জোরে চেঁচিয়েছি, সরি সরি আমার খুব ভুল হয়ে গেছে, ঠিক আছে চলে যান আপনি প্লিজ, চলে যান নিজের রুমে। মাথা নত করে মাথা পেতে সব অপমান সহ্য করে আমি তো পাঠিয়ে দিয়েছি। আর ঠাকুরকেও তো আমি কোনো বলিনি যে হে কৃষ্ণ, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, তুমি এর প্রতিশোধ নাও, বদলা নাও, আমি তোমার সেবায় যুক্ত ছিলাম, এই ছেলেটা এসে আমায় ডিস্টার্ব করেছে, আও আও, এরকম তো আমি তো কিছু করিনি। বা আমি তো কোনো কিছুই করিনি, প্রেও করিনি, কোনো ক্রিয়া স্পেল এগুলো তো দূরের কথা। তো ব্যাপারটা কি হলো? তো তারপরে ছেলেটা বলেছে যে সরি, আমার এটা করা উচিত হয়নি, তো তুমি চলো তোমার রুমে চলো, আমি একটু তোমার রুমে গিয়ে কথা বলতে চাই। চলো ঠিক আছে, রুমে যাবে, কথা বলবে, ওকে। রুমে এসছে, রুমে এসে এবার ঠাকুরের ফটো টটো মাথা নত করে সে একদম প্রণাম টনাম করে খুব সম্মান ঠাকুরকে দিয়েছে ইত্যাদি করে, মানে অনেক কিছু করবে। ছেলেটা কাঁদো কাঁদো হয়ে গেছে, বেসিক্যালি কাঁদো কাঁদো হয়ে গেছে। এবার তখন যে ডিভোটি ছিল সে বুঝতে পেরেছে যে মানে ঠিক আছে, নো প্রবলেম, হয়তো কিছু একটা ব্যাপার। তো ডিভোটি বুঝতে পেরেছে এবং বলেছে, তার ছেলেটাকে বলেছে যে দেখো, এটা কোনো ব্যাপার না, তুমি হয়তো যেটা করেছো তারপর থেকে কিছু ঘটনা ঘটেছে, সেগুলো তোমার জন্য নেগেটিভ লাগছে, বাট ঠিক আছে, তুমি অ্যাকচুয়ালি আমাকে তো অপমানটা করোনি, তুমি অপমানটা করেছিল ভগবানকে ডাইরেক্টলি। সো সেটা তোমার উচিত হয়নি, কারণ ভগবানের নাম এর এগেনস্টে তুমি কথা বলেছো, তুমি আমার এগেনস্টে কথা বলোনি। সো ঠিক আছে, নো প্রবলেম, তুমি জাস্ট এরকম ঘটনা দ্বিতীয়বার করো না। আর তুমি যদি চাও ভগবানের নাম একটু জপ করো প্রতিদিন, দেখবে 1 সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ব্যাস, নর্মাল। তারপরে ছেলেটা তো একদম সিরিয়াসলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তাই করব হয়ে চলে গেছে। তারপরে 1 সপ্তাহ পরে আবার ছেলেটা এসছে। 1 সপ্তাহ মোটামুটি নয়, মানে ওই ধরে নাও পরের উইকেন্ড যেটা, সেই উইকেন্ড মোটামুটি ওরকমই 5-6 দিন বা সামথিং এসছে। এসে বলছে যে হ্যাঁ ভাই, আমি ভগবানের অল্প করে নাম নিই প্রতিদিন, 1-2 মিনিট অন্তত ভগবানের নাম নিই, ক্ষমা চাই প্রতিদিন। এবং সত্যি আমার লাইফে যেগুলো প্রবলেম চলছিল অনেকটা সলভের দিকে চলে গেছে। বড় বড় যে প্রবলেমসগুলো চলে এসেছিলো, হেলথ কমপ্লিকেশনস, ফাইন্যান্সিয়াল ভালনারেবিলিটিস, সেগুলো অনেকটাই কেটে গেছে। সো এখন আমি একটু পজিটিভের দিকে যাচ্ছি, বা আমার বুঝতে পারছি যে হ্যাঁ সব সর্টেড আউট হয়ে যাবে খুবই কুইকলি। সো তারপর থেকে আর কি ছেলেটা ভগবানের প্রতি তার ভক্তিও চলে আসে, ভগবানকে মানতেও স্টার্ট করে। সো এটা আমার শোনা প্রথম অভিজ্ঞতা ছিল, যেটা আমাকে খুবই ইনফ্লুয়েন্স করেছিল। যে আমরা যখনই কোনো ডিভোটি আমরা দেখি, সে শুধুমাত্র যে আমার ধর্মেরই হতে হবে তার কোনো মানে নেই। সে যে কোনো ধর্মেরই যে আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছে, সে যে কোনো ধর্মেরই ব্যক্তি হতে পারে, তার তার প্রতি আমার সম্মান রাখা উচিত। এখন এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল। এক্ষেত্রে যে ঘটনাটা আমি বললাম, সেক্ষেত্রে দুজনেই কিন্তু হিন্দুই ছিল, মানে এরকম নয় যে যে ছেলেটা ডিস্টার্ব করছিল সে কোনো অন্য ধর্মের ছেলে, না, দুজনেই হিন্দু ছিল। বাট আমি এই প্রসঙ্গেটাই বললাম যে মোটামুটি আমাদের যে কোনো স্পিরিচুয়ালিস্ট যারা রয়েছেন তাদেরকে ডিস্টার্ব না করা, সম্মান করতে না চাইলেও করতে দরকার নেই করার, বাট অন্তত ডিস্টার্ব না করা, এটুকু তো আমরা করতেই পারি। সো এটা আমার প্রথম অভিজ্ঞতা, শোনা ও প্রথম অভিজ্ঞতা। আর যেটা দ্বিতীয় অভিজ্ঞতা, সেটা একটু স্পুকি, একটু বলবো না, একটু না, যথেষ্টই স্পুকি, এবং একটু মানে বলা যেতে পারে মানে অন্যরকম অভিজ্ঞতা। বাট এখানেও একটা ভালো এন্ড হবে, কোনো ব্যাপার না, ভয়ের কিছু নেই। আর যেখানে ভগবান আছেন, যেখানে ভগবানের ভক্তরা আছেন, নাথিং ক্যান গো রং, সো নো প্রবলেম। আচ্ছা, দ্বিতীয় যে অভিজ্ঞতা, এটা আমার শেয়ার করার উদ্দেশ্য এটা নয় যে মানুষকে ভয় পাওয়ানো বা কোনো অন্ধবিশ্বাসকে
মানে বাড়াওয়া দেওয়া, এনকারেজ করা হয় না, ওগুলো করে কোনো লাভ নেই। আমার কোনো পার্সোনাল গেইন নেই করে, কারণ আমি তো কোনো ওরকম বাবাজি টাইপের ব্যক্তিও নই, বা আমার কোনো আশ্রম নেই, টাশ্রমও নেই যে আমি লোককে ভয় দেখাবো, দেখি আমি নিজের কবচ বিক্রি করছি বা কিছু, সেরকম কিছু নেই। সো লাভ নেই আমার, মানে মেটেরিয়ালি কোনো গেইন হবে না, সুতরাং ওটা আমার উদ্দেশ্য না। সো এবার আমার দ্বিতীয় যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে একটা খুবই প্রতিষ্ঠিত একটা আইআইটি, ঠিক আছে, মেট্রো সিটি। ভারতের যে 4টে মেট্রো সিটি আছে না, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, এরকম, দিল্লিও অবশ্যই। সো ওই 4টের মধ্যে, এই 4টে-5টা যে নাম নিলাম, এই 4টে-5টা মেট্রো সিটির মধ্যে যে কোনো একটা মেট্রো সিটি আমি বলবো, ডেফিনেটলি কারোর ইন্টারেস্টও নেই, আর আমার বলা উচিতও নয় যে কোন মেট্রো সিটি। সো ওরকম একটা মেট্রো সিটি আইআইটিতে সেই ছেলেটা পড়াশোনা করতো। সেই ছেলেটার ফ্যামিলির সাথে ঘটা একটা ঘটনা, যেটা আমি ফার্স্ট পার্সন এক্সপিরিয়েন্স থেকে শুনেছি, ঠিক আছে। এখন ঘটনাটা এটা অনেক আগের ঘটনা, আজ থেকে ধরে নাও 5-6 বছর আগের ঘটনা। এখন দে আর অল হ্যাপি, দে আর অল ডুইং গুড, ঠিক আছে। আমি এটা বলে রাখছি বারবার, এটার কারণে যাতে মানুষ আননেসেসারিলি ভয় না পায়, ওই থ্রিলিং অভিজ্ঞতা ওটা যাতে না হয়। আমি জানি যে এই শোগুলোর উদ্দেশ্য একটু থ্রিল রাখা, বাট আমার উদ্দেশ্য মানে থ্রিল দেওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করা জিনিসগুলোর সম্পর্কে, মানে জাস্ট লাইক দ্যাট। তো আমি কোনো এখানে এন্টারটেনমেন্টের জন্য তো আমি শেয়ার করছি না, রাইট? সো আমি কেন মানুষকে ফালতু প্যানিক, থ্রিল এগুলোর মধ্যে নিয়ে যাবো, এটা আমার জন্য এথিক্যাল নয়। সো হ্যাঁ, এবার দ্বিতীয় যে ঘটনাটা, সেটা হচ্ছে সেই আইআইটি মুম্বাই, ব্যাঙ্গালোর বা দিল্লি বা চেন্নাই, যে কোনো একটা শহর তুমি ধরে নাও, সেই রকম একটা শহরের ছেলের সাথে ঘটনা একটা ঘটে। ঘটনাটা এটা ঘটেছে যে ছেলেটার ফ্যামিলি ইজ ভেরি ওয়েল টু ডু, দে আর অ্যাফ্লুয়েন্ট ক্লাস পিপল, ঠিক আছে, যথেষ্ট ধনী পরিবার, হোটেল রিসর্ট রয়েছে, প্রচুর হোটেল রিসর্টের একটা চেইন রয়েছে, এখন যথেষ্ট বড় লোক তারা। এবার যেটা হয় যে প্রচুর পরিমাণে যাদের কাছে ধন চলে আসে, অর্থ চলে আসে, তাদের ওপরে একটা খারাপ নজর চলেই আসে, পারিপার্শ্বিক, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের থেকে, বা নেগেটিভ এনার্জিস যেগুলো রয়েছে পৃথিবীর ওপর নজর দিয়ে, বা আমাদের প্লেন অফ এক্সিস্টেন্স, ডাইমেনশন অফ এক্সিস্টেন্স যেগুলো ঘুরছে, তাদের একটা চলে আসে, রাইট, নেগেটিভ এনার্জি। এখন ওটা ঘটনাটা অনেকটা এই লাইনেরই, এরকমই কিছু ঘটনা। এবার ব্যাপারটা কি হয়, ওদের বিজনেস অনেকটা এক্সপ্যান্ড করছে, গ্রো করছে, যেটা আমরা করে থাকি আমাদের সনাতন ধর্মের অনুষ্ঠান সূচি অনুসারে, যে একটা কোনো বড় বিজনেস হলে, এক্সপ্যানশন হলে, একটা নতুন সুন্দর একটা পুজো করা হয়, পুজো পাঠ করা হয়, সেখানে আমরা রিলেটিভস ইত্যাদি তাদেরকে ইনভাইট করি, পুজো হয়, প্রসাদ বিতরণ হয়, খাওয়া দাওয়া হয়, একটু আনন্দ হাসি মজা হয়, এরকম একটা অনুষ্ঠান সেখানে করে ওরা। সেখানে নানা রকম রিলেটিভসরা আসে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা আসে। এবার যখন তারা আসে, তখন ওরা, যে রিলেটিভসরা ধরো অনেক বছর কথা নেই, বার্তা নেই, কন্ট্যাক্ট নেই, তারাও তো চলে আসে টুকটুক করে। এবার তারা এক্সপেক্ট করেনি যে এই ফ্যামিলিটা এই কয়েক বছরের মধ্যে এতটা গ্রো করে যাবে, এতটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সো তারা যখন দেখে যে বাবা, এদের ফ্যামিলি এত প্রতিষ্ঠিত হয়ে গেছে, এত এক্সপ্যান্ড করে গেছে, আমাদেরকে ছাড়িয়ে কোথায় চলে গেছে এরা, দে কুডন্ট ডাইজেস্ট, ওরা না এটা সহ্য করতে পারেনি। এখন ঘটনাটা তো এরপরে শুরু হবে। এবার পুজো পাঠ নির্বিঘ্নে, নিষ্ঠা সহকারে তারা করে, নির্বিঘ্নে পুজো পাঠ সম্পন্ন হয়, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, ব্যবসা বাণিজ্য সব যথারীতি রমরম করে চলছে। ঘটনাটা শুরু হয় কয়েক মাস পর থেকে। ঘটনাটার প্রথম সূত্রপাত এটা দিয়ে যে একটা বিজনেসের একটা ডিল হতো, ঠিক আছে, বিজনেসের ডিল হয় না, ওই এগ্রিমেন্ট সাইন করা, নতুন কন্ট্রাক্ট ইত্যাদি, ওরকম একটা বড় একটা ডিল হতো। মানে ওদের হোটেলে একটা বড়সড় একটা ফাংশনের ব্যাপার সাইন হওয়ার কথা ছিল, মানে একটা ফাংশন হওয়ার কথা ছিল, পার্টি একদম রেডি, পেমেন্ট রেডি, ফাইনাল হবে একদম। এবার যে দিনকে যে পার্টি, যারা ওই হোটেলে ফাংশনটা করবে, একটা বিশেষ ফাংশন করবে,
তারা আসে দেখতে, ফাইনালাইজ করতে, কথাবার্তা একদম হয়ে গেছে, জাস্ট গিয়ে টাকা দেবে, এগ্রিমেন্ট যেটা হয় ওদের মানে যা মানে ডকুমেন্টস যেগুলো থাকে সাইন করে টাকাটা পে করে চলে আসবে, কনফার্ম করে দেবে, বুকিং করে দেবে। সেদিন গেছে, গিয়ে ওদের হোটেলে যেই না গেছে, এবার একটা তো হয় যে হোটেলে নতুন এত বড় একটা ডিল করছে ইত্যাদি, তো তাদের কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়। এবার ওই রিফ্রেশমেন্টে যেটা ব্যবস্থা করা হয়, আউট অফ দ্য ব্লু কোথাও থেকে ওই রিফ্রেশমেন্টের মধ্যে কিছু মানে বড় ফরেন পার্টিকেলস চলে আসে, ঠিক আছে? মানে মানে বাংলায় আমি বলবো যে এমন কিছু ছিল খাবারটার মধ্যে যেটা খুবই অস্বাভাবিক, ঠিক আছে? চুল হতে পারে বা সামথিং, সেটা আমি আর ডিসক্রাইব করবো না, সেটা একটু স্পুকি টাইপের যেটা এসেছিল, সেটা একটু খারাপ জিনিস। মানে ওটা যদি কেউ খাবারে দেখে সে বমি করে দেবে, ঠিক আছে? ওই লেভেলের জিনিস ছিল ওটা। সো সেটা যখন ওই পার্টি দেখে যারা কাস্টমার, দেবার পেট্রিফাইড, ওকে? তারা বিভৎস ভয় পেয়ে গেছিল যে এটা কি, এটা হোটেল না নরক, এটা কি জিনিস। ওরা এফআইআর করে দিয়েছিল বা করার কথাও মানে করে দিয়েছিল বা করবে এরকম করবে, মানে একদম ধরে নাও পুলিশ ওয়াজ অ্যাবাউট টু গেট ইনভলভড বা পুলিশ গট ইনভলভড, এরকম মানে পুলিশের সাথে একটা এনকাউন্টার হয়েছিল ওদের, মানে ওই লেভেলের ব্যাপারটা চলে গেছিল। যদিও লিগাল দিকে অতটা এগোয়নি তখনই, বাট মানে অত খারাপ দিকে চলে গেছিল। সো ওরকম একটা বাজে জিনিস হওয়ার পরে ন্যাচারালি ওই ডিলটা তো ক্যান্সেল হয়ে যায়। এবার হোটেল এত বড় একটা বিজনেস চেন, হোটেল চেন, তারা তো আর আজ হ্যাবলামি মারছে না বসে বসে যে এরকম একটা জিনিস খাবারে চলে আসবে। পুরো ক্যান্টিনের যত স্টাফ ছিল সবাইকে ওপর থেকে নিচে স্ক্যান করা হয়, ইন্টারোগেট করা হয়, ইন্টারনাল এনকোয়ারি করা হয়, সমস্ত বড় বড় যারা ইন্টারনাল অডিট যারা করে তাদেরকে ডাকা হয়, মানে একটা মারাত্মক একটা ক্যাম্পেইন চালায়, এক্সারসাইজ চালায় যে জিনিসটা এলো কি করে, হোটেলের মধ্যে এই বস্তুটি এলো কি করে। সিসিটিভি স্ক্যান করা, হোয়াট এভার, যত রকম প্রযুক্তি, বিজ্ঞান, বুদ্ধি সব কিছু দিয়ে চেষ্টা করা হয়। নো ক্লু, নাথিং অ্যাট অল। মানে ব্যাপারটা অনেকটা আলটিমেটলি দেখা এরম যাচ্ছে যে আউট অফ দ্য ব্লু জিনিসটা জাস্ট এসে গেছিল এরকমই, মানে দ্যাটস ইট। মানে ওটা পুলিশ ইনভেস্টিগেট, মানে পুলিশে তো ওরা গেছিল থানায়, এবার থানায় গেলেই তো টুক করে আর আমার সাথে এরকম ঘটনা ঘটেছে আপনি এফআইআর করে নিয়ে ওই হোটেলটাকে বন্ধ করে দিন, এরকম তো হয় না। ইটস নট সো সিম্পল। থানার পুলিশ যাবে, পুলিশ এনকোয়ারি করতে আসবে, এবার এনকোয়ারি করে পুলিশ অলসো ওয়াজ শকড, কারণ এরকম একটা স্পুকি জিনিস সেটা কি করে এবার একটা চলে এলো, এটা তো একটা থাকতে হবে, কারোর তো একটা নেগলিজেন্স ইত্যাদি থাকতে পারে, কি করে, কার নেগলিজেন্স? দে কুডেন্ট ক্যাচ, দে কুডেন্ট হোল্ড সামবডি রেসপন্সিবল। ওরা না বুঝতে পারছে না যে আমরা কাকে রেসপন্সিবল বলবো, শেফকে বলবো, সিকিউরিটিকে বলবো, যারা কোয়ালিটি অ্যাসুরেন্স টিম থাকে তাদেরকে বলবো, ম্যানেজমেন্টকে বলবো, কারণ হোটেল যেটা চলছিল তার তো একটা স্ট্রিনজেন্ট নর্মস রয়েছে, তাদের একটা প্রপার চেকিং হয়, যতগুলো আমরা স্যানিটারি মেজার্স আমরা যেগুলো জানি সেগুলো সব কটা খুবই আর্ডেন্টলি ফলো করা হয় সেখানে। সো এরকম ক্যাজুয়ালি তো ধরা যায় না, আর ওটা একটা রেপিউটেড বিজনেস, তো ওটাকে ওরমভাবে জালিল করা যায় না সকলের সামনে। সো নো প্রবলেম, এখান থেকে ওরা মুভ অন করে। বাট একটা বড় একটা আঘাত তো ওরা পেয়েছিল, যে এরকম একটা বড় বিজনেস, আমাদের একটা ডিল চলে গেল হাতের মুঠোর থেকে। ওকে চলো, নো প্রবলেম, এগিয়ে চলো। তো এর কিছুক্ষণ পরে, কিছু মাস পরে, ওদের পরপর করে অনেকগুলো বিজনেস, হ্যাঁ, এরকম ডিল বন্ধ, মানে কেটে যেত সামহাউ অর আদার। কখনো ওদের প্রবলেম, ওদের তরফ থেকে প্রবলেম, কখনো যে ক্লায়েন্ট তিনি ক্যান্সেল করে দিচ্ছেন যে না আমাদের ফাংশনটা হওয়ার ব্যাপার ছিল বাট ওটা এই শহরে হচ্ছে না, আমাদের ম্যানেজমেন্ট বলছে অন্য সিটিতে ওই ফাংশনটা করবে। কোনো দিন দেখা গেল যে কর্পোরেট ইভেন্ট হওয়ার কথা, সে কর্পোরেট ইভেন্টটাই ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, নানা রকম ওয়েডিং ইভেন্ট হওয়ার কথা, ওয়েডিং ইভেন্ট ফাইনালাইজ হয়ে গেছে, হয়তো পেমেন্ট এরকমও হয়েছে, পেমেন্ট হয়ে গেছে, বাট দেন সামথিং হ্যাপেন্ড এবং ইভেন্ট ক্যান্সেল করা হয়, রিফান্ড দিয়ে দিতে হয়, নানা রকম। মানে ওভারঅল এটাই যে বিজনেস ওয়াজ স্ট্যাগন্যান্ট ফর আ কাপল অফ মান্থস।
ইনকাম অনেক পড়ে গেছে, বিজনেস যেটা কয়েক মাস আগে গ্রো করছিল, এক্সপ্যান্ড করছিল, এখন সেটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, ইনকাম কমে গেছে, লে অফ করতে হচ্ছে, মেনটেনেন্স করার মতন ওদের হচ্ছে না, অপারেশনস অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, এত বাজে অবস্থা। সো এইগুলো চলতে থাকে, দে আর ন্যাচারালি ডিভাস্টেটেড। এত বছর ধরে ওদের বংশ পরম্পরা এই বিজনেস চালাচ্ছে, এত হোটেলস, এগুলো ওদের ফ্যামিলি বিজনেস, এইরকমভাবে মানে দে আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়েন্ট রং। কারণ এরকম তো নয় যে ওরা ইন্টেনশনালি কোনো একটা রং ডিসিশন নিচ্ছে যার ফলে হচ্ছে না, এরকম না। সো জাস্ট আউট অফ কন্ট্রোল কিছু চিজ চলে আসছে, কিছু জিনিস এমন চলে আসছে উইচ আর টোটালি বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল। সো ওদের করার কিছু নেই। আর মানুষ যখন এমন কিছুর দ্বারা ফেল করে যেখানে সে জানে যে আমি যদি এটা করতাম আমি আজকে ফেল করতাম না, তাহলে না মানুষের মধ্যে একটা ভরসা থাকে যে চলো ওটা করলাম না, ঠিক আছে পরের বার থেকে ওটা করতে হবে, একটা আশা আছে। বাট ভাবো তুমি এমন একটা জিনিসে ফেল করলে যেটা তোমার কোনো ফল্টই না, তুমি পরীক্ষা দিলে তুমি পুরো 100 নম্বরের অ্যান্সার করেছো, পারফেক্ট অ্যান্সার করেছো, রেজাল্টে দেখছো পেয়েছো তুমি 0, হাউ উইল ইউ ফিল? অনেকটা এরকমই ঘটনা ঘটছিল। এবারে থিংস স্টার্টেড টু বিকাম পার্সোনাল কয়েক মাস পরে। এতদিন বিজনেস রিলেটেড প্রবলেমস চলছিল, এখন প্রবলেমস চলে আসে রিলেটেড টু হেলথ। ন্যাচারাল, একটা মানুষ যদি কয়েক মাস ধরে ফ্রাস্ট্রেটেড ডিপ্রেস থাকে, সে একটা নেগেটিভ এনার্জি ভাইব্রেট করবে তার বডিতে। এবার বডির সমস্ত অর্গ্যানস ডেফিনেটলি নেগেটিভলি রেসপন্ড করবে, ডিসঅর্ডার তো হবেই, ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডার চলে আসে, ডিসঅর্ডার্স নানা রকম এলমেন্টস চলে আসে, কারোর পেট রিলেটেড সমস্যা, কারোর মাথা রিলেটেড সমস্যা, নানা রকম। ইভেন তাদের ফ্যামিলি, তাদের ওয়াইফ, তাদের কিডস, এভরিওয়ান ওয়াজ অ্যাফেক্টেড। ওই বাড়িতে যারা যারা ছিল দে ওয়ার অল অ্যাফেক্টেড। এখন যে ছেলেটার কথা আমি বলছি, যে আইআইটি স্টুডেন্ট, সে তো বাড়িতে থাকে না, সে তো থাকে আইআইটিতে, সে তো থাকে আইআইটির হস্টেলে। সো ও শুধু বাড়িতে ঘটনাগুলো শুনতো, বাট ওর সাথে কিছুই ঘটতো না। ওকে, এইবারে ব্যাপারটা এটা হয় যে হেলথ রিলেটেড ইস্যুস যেগুলো, সেগুলো বড্ড অন্যরকম। মানে এত বড় লোকের ফ্যামিলি, সো ওরা তো আর অর্ডিনারি পাড়ার ডিসপেন্সারিতে গিয়ে দেখাবে না, ওরা ডেফিনেটলি ওদের যে টপ মানে আমাদের যেটাকে বলে সিটির যেগুলো টপ হেলথ কেয়ার নেটওয়ার্কস, সেইগুলোর মধ্যেই দেখিয়েছে, বড় বড় হসপিটালসে, এবং ডায়াগনোসিস করা হয়েছে, সম্পূর্ণ প্রপার অ্যানালাইজ করা হয়, সব কিছু নানা রকম ডায়াগনোসিস করা হয়, সব কিছু রেজাল্টই কিন্তু আসে খুব নর্মাল। মানে নর্মাল, মানে এরকম খারাপ কিছু হওয়ার কোনো ব্যাপার নেই, যে এতটা খারাপ হয়ে যাচ্ছে এরকম কিছু নেই। সো ডক্টর কিছু জেনারেল মেডিসিনস প্রেসক্রাইব করে দেয়, কোনো লাভ হয় না, মাস চলে যায়, বছর মানে তোমার সপ্তাহ মাস চলে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। সো এই করতে করতে 1 বছর কিন্তু ওদের কমপ্লিট হয়ে গেছে। মানে হেলথ ইস্যুস, বিজনেস প্রবলেমস চলছে, 1 বছর ধরে চলছে। ওকে, এরপরে যেটা চলে আসে ফ্যামিলি রিলেশনসে প্রবলেম। এটা খুবই ন্যাচারাল, কারণ তুমি ভাবো তোমার মানে কারোর একজন বাড়িতে 5 জন মেম্বার, প্রত্যেকেই ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, অ্যাংশিয়াস, এবং এভরিওয়ান হ্যাজ গট সাম আদার হেলথ ইস্যুস। প্রত্যেকের একটা না একটা কোনো শারীরিক সমস্যা আছে। সো এরকম অবস্থায় তারা যে নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে মিলে মিশে মিষ্টিভাবে থাকবে, এটা প্রত্যাশা করা যায় না, এটা আশা প্রত্যাশার বাই বিয়ন্ড করা উচিত না। সো ওটাই ওদের সাথে ঘটে, ওদের ফ্যামিলি রিলেশনস ডিক্লাইন করে, প্রত্যেকে আইসোলেটেড হয়ে যায়, এ ওকে সহ্য করতে পারছে না, এ ওকে সহ্য করতে পারছে না। 1 বছর আগে যারা একটা খুব বন্ডিংয়ের মধ্যে থাকতো, যারা বোধহয় বাড়িতে যদি একটা চকলেট কেউ কিনে আনে, 5 জন যারা তোজন রয়েছে, 5 জন 6 জন সবাই মিলে ভাগ করে ওই চকলেটটা খাবে, এত লেভেলের ভালো বন্ডিং ছিল। আজকে তারা ছোট ছোট জিনিসের উপর রাগারাগি করছে, ছোট ছোট জিনিসের উপর রাগারাগি করছে। সো পুরো বাড়িটাই একটা নেগেটিভিটির মধ্যে চলে গেছে, সবাই নিজের ঘরে বসে থাকে, রুম অন্ধকার করে, কেউ কারোর সাথে কথা বলে না, যে যার মতন খায় যায়, বাড়ির রুমে ঢুকে যায়, মানে হরিবল পরিবেশ। এইবারে এটা টক্সিক হয়ে যাচ্ছে। একটা টাইমের পরে প্রচণ্ড অ্যাঙ্গার দেখা যায়, প্রচুর রাগ দেখা যায়, প্রচুর পরিমাণে মারামারি,
এরকমও স্টার্ট হয়। সো থিংস ওয়ার গোয়িং হরিবল। নাও ফাইনালি ইট ম্যানিফেস্টেড। নাও ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে বিইং, যে মানে ব্যক্তি বলা যাবে না হয়তো, যে এন্টিটি যে এই জিনিসগুলো করছিল, নেগেটিভ এনার্জি যেটা, সেই নেগেটিভ এনার্জি নিজের শক্তি সেটা দেখায়। এক্স্যাক্টলি সেটা দেখানো শুরু করে। অ্যান্ড দ্যাট ইজ হাউ দে ফেল্ট কি আমরা যে প্রবলেমসগুলোর সাথে ফাইট করছি এটা আমাদের শক্তিতে ফাইট করার জিনিস না, এটা আমাদের থেকে হায়ার এনার্জি। দ্যাটস when they started feeling it। কীরকমভাবে তারা ফিল করে? জেনেরিক কিছু সিম্বলস আছে, নেগেটিভ এনার্জি যদি বাস্তুতে থাকে তার কিছু জেনেরিক সিম্বলস আছে। দে স্টার্টেড ফিলিং দোজ থিংস। মানে শাক সবজি বাড়িতে আনছে, যতটা থাকা শেলফ লাইফ যতটা হওয়া উচিত ততটা নয়, খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে। দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা খাওয়ার কিরম যেন একটা গন্ধ, বাজে একটা দুর্গন্ধ। রুমগুলোর মধ্যে কিরম একটা যেন একটা দুর্গন্ধ থাকে সব সময়। এদিকে ওদের বাড়ি ভাবো কত একটা অ্যাফ্লুয়েন্ট রিচ ফ্যামিলি, কত মানে যারা আমাদের ক্লিনিং ওয়ার্কার, ক্লিনিং স্টাফ, তাই না, তারা রয়েছেন। তো তারা কিন্তু পরিষ্কার করছে, রেগুলারলি পরিষ্কার করছে, স্প্রে করছে, নাথিং, ওই দুর্গন্ধ রয়েছে। তারপরে যেটা শুরু হয়, ইট ওয়াজ হরিবল। একটা টাইমের পরে এটা আবার 2-3 সপ্তাহ চলতে থাকে, ঠিক আছে, এগুলো 2-3 সপ্তাহ চলতে থাকে। দেখি ইগনোরিং, মানে ঠিক আছে চলছে, আমাদের লাইফই শেষ, ধুর ভাল লাগছে না, ছাড়ো এসব। তারপর যেটা হয় যে সাংঘাতিক লেভেলে চলে যায়, যেটা মানে বলতে গেলেও আমার একটু ভয় লাগছে সত্যি কথা, যে দরজা জানলা আপনি আপ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওরা দেখছে, বসে আছে জানলার দিকে তাকিয়ে বাইরে দেখছিল, হঠাৎ দেখলো যে জানলাটা দিয়ে ও বাইরে তাকিয়ে দেখছে, ধুম ওর মুখের উপর জানলাটা বন্ধ হয়ে গেল। কেউ নেই, দোতলায় বসে আছে, কে এরম ভাবে বন্ধ করবে? দরজা খুলে বাড়ির রুমে শুয়ে আছে, ভিডিও দেখছে, মোবাইল দেখছে, ও মা, ধুম করে দরজাটা বন্ধ হয়ে গেল। তারপরে একটা জায়গায় স্টার্ট হলো যেটা, বাড়িতে ওরা দেখছে নিজের মতো আপনি আপ টেবিল, চেয়ার, ওয়ার্ড্রপস একটা জায়গা থেকে আর একটা জায়গায় হচ্ছে। দরজা জানলা দুম 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 করে বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে। ছাদে কতগুলো মানুষ যেন ছুটে বেড়াচ্ছে, ঠিক আছে, এগুলো দেখছে ওরা। সো ওইগুলো দেখার পরে ওদের ফিজিক্যালি ইমোশনালি দেবে ড্রেন্ড আউট। ওরা তখন যে আইআইটির যে স্টুডেন্ট, যে ছেলেটা ছিল আইআইটিতে, তাকে ফোন করে, তাকে বলে যে দেখ আমাদের সাথে এরম ঘটনা ঘটছে, নাও উই থিঙ্ক উই আর সিরিয়াসলি ইন ট্রাবল। কারণ বিজনেস প্রবলেমে গেছে, আই অ্যাম কনফিডেন্ট, উই আর কনফিডেন্ট ওটাকে আমরা রিকভার করে নেবো। হেলথ প্রবলেমে গেছে, উই আর কনফিডেন্ট, উই উইল রিকভার। ফ্যামিলি রিলেশনস, উই উইল রিকভার, নো প্রবলেম। ভাই এখন এটা কি হচ্ছে? হাউ উইল ইউ এক্সপ্লেন দিস ইন লজিক? কারণ বিজনেসের প্রবলেম হচ্ছে, আমি যদি তোমায় কাউকে বলি, সে বলবে ঠিক আছে বিজনেসের প্রবলেম সবারই হয়, আপস অ্যান্ড ডাউনস। দেখো আদানিরও শেয়ার ডুবে গেছিল, হ্যাঁ, সব টেসলারও শেয়ার ডুবে গেছিল, হ্যাঁ, তার মানে কি কোম্পানি উঠে গেল? টেসলা কি উঠে গেছে? না, সাইবার ট্রাক ধুম করে মারলো, ভেঙে গেল, তা বলে কি টেসলা উঠে গেছে? এলন মাস্ক কি এখন রাস্তায় ভিক্ষা চাইছে? তা তো না। তো ওই লেভেলের লোকেদের সাথে, অত ট্যালেন্টেড লোক, তাদের যদি ওরকম ক্র্যাশ করতে পারে, আমরা তো কি, আমরা তো হবেই, উই শুড এক্সপেক্ট, ঠিক আছে। ফ্যামিলি, হেলথ, আমরা এরকম লজিক দেবো, বাট ভাই এইগুলোকে কি এক্সপ্লেন তুমি করবে? হাউ উইল ইউ এক্সপ্লেন অল দিস থিংস? এগুলো এক্সপ্লেন করা যায় না, রাইট? তুমি দেখছো, তুমি বাড়িতে বসে আছো রুমে, তুমি জামাটা বা যেটা হোক তুমি যেটা পরেছিলে সেইটা কেউ তোমার শরীর থেকে টেনে খুলে নিচ্ছে। হাউ উইল ইউ ফিল?
ক্যান ইউ ইমাজিন? এবং এটা যদি একটা মহিলার সাথে হয়, হাউ ডু ইউ থিঙ্ক শি উইল ফিল? ইট ইজ ইন দ্যাট ওয়ে, ইট ইজ ইন দ্যাট লেভেল। শুয়ে আছে রাতে, ঘুমোচ্ছে, হঠাৎ মাঝরাতে, যেরকম মানুষের একটা স্বভাব থাকে না, মাঝরাতে একটু ঘুম ভাঙে, এপাশ ওপাশ করে, জল খেতে যায়, ঠিক আছে, ঘুম ভেঙেছে, চোখটা খুলে দেখছে যে খুব হালকা লাগছে। বাহ, হালকা লাগছে কেন? দেখছে ওর শরীরে কোনো জামা কাপড় নেই, আর ও বিছানার থেকে প্রায় 3-4 ফুট ওপরে ভাসছে। ঠিক আছে, শরীরে জামা কাপড় নেই এবং বিছানার থেকে 4 ফুট উপরে ভাসছে। এই লেভেলের এক্সপিরিয়েন্স। রুম থেকে বেরোচ্ছে খাবার নিয়ে, টেবিলে বসে খেতে যাবেন, দেখছে যে খাবারের প্লেটটা ওর চোখের সামনে মাটিতে পড়ে গেল। আমি আর এক্সপ্লেন করবো না, আর দেবো না, আর আমি বলবো না, শুধু যাক এরকম এগুলো আমি বললাম। আরও যেগুলো নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স, সেগুলো আমি বলবো না, ঠিক আছে? এরপরে এইগুলো ঘটনাগুলো ঘটে, ছেলেটাকে ফোন করে, ছেলেটা বলে যে ঠিক আছে আমি বাড়িতে যাব, দেখবো একদিন, এই সেই। ছেলেটা বাড়িতে আসে, ছেলেটা বাড়িতে সেই ঘটনাগুলো দেখে নিজের চোখে, কারণ সে আইআইটি স্টুডেন্ট, সে তো আর এগুলো তো অতটা বিশ্বাস করতো না। সে নিজের চোখে দেখে ঘটনাগুলো কি ঘটছে, সেও পাগল হয়ে যায়, মানে এগুলো আবার কি। সে পরের দিনই ট্রেনে করে আইআইটিতে ফিরে আসে। এবার আইআইটিগুলোতে আমরা জানি, ভারতের যে কোনো আইআইটিতে যদি তুমি যাও, দেখবে একটা নানা রকম স্পিরিচুয়াল অর্গানাইজেশনস ওখানে ক্যাম্প করে, ওখানকার ছেলেদের মধ্যে প্রিচিং করে। সো ওখানে ইসকনেরও একটা ক্যাম্প ছিল। সো ও প্রথম সেদিনকে ইসকন ক্যাম্পে স্টেপ ইন করে। সেখানে যে প্রভুজি ছিলেন, ডাইরেক্টলি তার কাছে যায়, গিয়ে বলে যে প্রভু, আই নিড ইউর হেল্প ইমিডিয়েটলি। তখন পুরো ঘটনাটা A to Z সব কিছু এক্সপ্লেন করে, এই ঘটেছে, আমার বাড়িতে ঘটছে এখন। সো প্রভুজি বলে, নো প্রবলেম, কোনো ব্যাপার না, জাস্ট ডু ওয়ান থিং, যারা তোমার ফ্যামিলি মেম্বার্স তাদেরকে কল করো, জাস্ট কল দেম টু টেম্পল, তাদেরকে বলো তারা যেন টেম্পলে চলে আসে। সো তারা আসতে চাইছিল না, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্স তারা আসতে চাইছিল না, বিকজ তাদের মধ্যে ছিল আমরা যদি বাড়ি থেকে বেরোই আমাদের রাস্তাতেই অ্যাটাক করবে, রাস্তাতেই আমরা হয়তো অ্যাক্সিডেন্টেই মারা যাব। বাট প্রভুজি যিনি ছিলেন তিনি বলেন যে না, এরকম কিছু হবে না, আপনারা যেহেতু ভগবানের কাছে আসছেন, আপনারা ভগবানের দ্বারা প্রোটেক্টেড। কারণ এটা হয়তো অনেকে জানে না, বাট এটা একটা জিনিস যে ধরো কেউ আমার বাড়িতে আসছে, ডেফিনেটলি তার সাথে আমার একটা সম্পর্ক আছে বলেই সে আমার বাড়িতে আসছে, রাইট? সেরকমই যদি আমি ভগবানের কাছে যাচ্ছি, তার মানে হচ্ছে এটা যে ভগবানের সাথে আমার একটা সম্পর্ক আছে বলেই আমি ভগবানের কাছে যাচ্ছি। আর দ্বিতীয়, যে আমার বাড়িতে কে আসবে না আসবে সেটা কিন্তু আমি কন্ট্রোল করি না, কিন্তু ভগবানের কাছে কে যাবে না যাবে সেটা কিন্তু ভগবান কন্ট্রোল করে। অর্থাৎ আজকে যদি একটা মন্দিরে 500 জন লোকের আসার কথা থাকে, 500 জনই আসবে, 501 জনও আসবে না, 499 জনও আসবে না। আমার যদি শুক্রবার দিন মন্দিরে যাওয়ার কথা থাকে, আমি কিন্তু শুক্রবারই যাব, আমি কিন্তু বৃহস্পতিবারও যেতে পারবো না, শনিবারও যেতে পারবো না, সে আমি যতই চেষ্টা করি। সে যদি আমি ভাবি আমি মন্দিরের পাশে একটা তাঁবু খাটিয়ে শুয়ে পড়বো, বৃহস্পতিবার দিন টুক করে ঢুকে যাব, হবে না, আমার তাঁবুতেই আগুন লেগে যাবে, হবে না। আর আমি যদি ভাবি যে আমি মন্দিরে সকাল 7:30টায় ঢুকবো, ওটা যদি ভগবানের ইচ্ছা না হয় আমি ঢুকতে পারবো না। সো সেই জন্য বলা হয় যে মন্দিরে যে ব্যক্তি আসছে তারা কোনো সাধারণ মানুষ নয়, দে আর অল ইনভাইটেড। এটাকে আমরা মানি, টেম্পল ম্যানেজমেন্ট এটা মানে যে কোনো মন্দিরের টেম্পল আমি তাদের থেকে শুনেছি যে দাদা যেটা আমার বলেছে, যে আমরা এটাই মানি যে যারা এই টেম্পলে আসছে তারা দে আর অল ইনভাইটেড বাই লর্ড হরি, দে আর অল গেস্টস অফ শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণচন্দ্রা, দে আর অল গেস্টস অফ লর্ড হরি। সো উনি বলেন যে যেহেতু আপনারা ভগবানের কাছে আসছেন, ডেফিনেটলি লর্ড নরসিংহ উইল প্রোটেক্ট ইউ, আপনারা ভগবানের নাম নিতে নিতে চলে আসুন। সো তারা মন্দিরে আসে, ভগবানের কৃপায় তারা অক্ষত অবস্থায় মন্দিরে পৌঁছয়, মন্দিরে তারা থাকে একদিন, সম্পূর্ণ একটা দিন তারা মন্দিরে স্টে করে, মঙ্গল আরতি, জপ,
পুজো পাঠ দর্শন ইত্যাদি প্রসাদ ভগবদ্গীতা পাঠ শোনা এভরিথিং মানে এ টু জেড সমস্ত যে টেম্পল অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো এ টু জেড তারা কিন্তু ফলো করে, ঠিক আছে। এইগুলো ফলো করার পরে তারা অনেক পিসফুল, অনেক বেশি ইন কন্ট্রোল এরম একটা মেহসুস করেন, তারা এক্সপিরিয়েন্স করে, ফিল করে, অনুভব করে। এবং তারপরে ওরা মন্দিরেই একটা জপ করতে থাকে, 16 মালা চ্যান্টিং অফ হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে থাকে, ভগবানের প্রসাদ ইত্যাদি সব নেয়। এবং ডিভোটি যারা টেম্পল ডিভোটিস তারা মন্দির থেকে তারা ওনার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে কীর্তন করে, জোরে জোরে ভগবানের নাম কীর্তন শ্রবণ পাঠ ইত্যাদি করা হয়। এবং তারপর দেখা যায় যে ডেভিল এক্সিস্টেন্স ছিল সেগুলো কিন্তু কমপ্লিটলি নালিফাইড হয়ে যায়, সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। সমস্ত যে প্রবলেমসগুলো ওদের মধ্যে হচ্ছিল, ওদের সমস্যা যেগুলো হচ্ছিল সেগুলোও কেটে যায়। সো এটা একটা এক্সপিরিয়েন্স যেটা আমি শুনেছিলাম যে মানে কত বড় সড়ো একটা প্রবলেম, মানে এগুলো কেউ আমরা ইমাজিন করতে পারি না, বা আমি এই লেভেলের এক্সপিরিয়েন্সের আগে কোনোদিনও শুনিনি। আমার প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স শোনা, সো আই থট আই শুড শেয়ার ইট। তো মানে এই পুরো ঘটনাটা যে বললাম, সো লাস্টে আই থিঙ্ক এটা আমার লাস্ট চলে এসেছি, আর তো এক্সপিরিয়েন্স নেই, তো দিস ইজ দ্য ফাইনাল। সো জাস্ট কনক্লুশন আমি জাস্ট 2 মিনিট নেব। সো আমার এটাই বলার আছে লাস্টে যে আমরা প্রত্যেকেই একটা মানুষ, আমরা অনেক বছরের জন্ম তপস্যা করার পরে আমরা মানুষ হয়েছি, 84 লক্ষটা স্পিসিস থেকে পেরিয়ে নাও আমরা মানুষ হয়েছি। এবং ডেফিনেটলি আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে, অনেক অ্যাম্বিশন আছে, থাকা উচিত। ব্যাপারটা হচ্ছে আমরা যদি চাই বড়লোক হতে বা ফেম পেতে, বিজনেস করতে, ফ্যান্টাস্টিক, ইউ শুড ডু ইট। বাট এটাও মাথায় রাখা উচিত যে on your deathbed, on the final day, these things will not matter. That being said, এটাও ইম্পর্টেন্ট যে এগুলো ইম্পর্টেন্ট, টাকা পয়সা ইম্পর্টেন্ট, কিন্তু এটাও মাথায় রাখতে হবে জীবনের শেষ দিনে কিন্তু টাকা পয়সা বাঁচাবে না। সেই দিন যেটা শঙ্করাচার্যের সেই সুন্দর আছে, ভাজা গোবিন্দম মূঢ়ামাতে, যে শেষ দিনে কিন্তু এটাই দেখা হবে, এটা দেখা হবে না যে তুমি কত ধন কামিয়েছো, তুমি কতগুলো রাজ্যকে বিজয় প্রাপ্ত করেছো, তোমার কতগুলো সুন্দরী মহিলার সাথে তোমার সম্পর্ক ছিল, তুমি কত বিদ্বান, তুমি সংস্কৃতের কত নিয়ম নিষ্ঠা জানো, এগুলো দেখা হবে না। জাস্ট একটাই জিনিস দেখা হবে যে তুমি কত ভগবানের নাম নিয়েছো, তুমি ভগবানের নাম নিয়েছো কিনা, এটাই দেখা হবে। সেই জন্য জাস্ট এন্ডিং লাইন আমি ছোট্ট একটা শ্লোক দিয়ে শেষ করব। एकं शास्त्रं देवकीपुत्रगीतम् एको देवो देवकीपुत्र एव एको मन्त्रस्तस्य नामानि यानि कर्माप्येकं तस्य देवस्य सेवा। এই শ্লোকটা হচ্ছে গীতা মাহাত্ম্যের একটা শ্লোক, যেখানে বলা হচ্ছে যে আমাদের শুধুমাত্র একটাই বই পড়া দরকার, ধার্মিক বই পড়া দরকার, সেটা হচ্ছে ভগবদ্গীতা। একজনকেই আমরা ওয়ার্শিপ করলে চলবে, একজনকেই আমাদের ভক্তি করলে চলবে, সেটা হচ্ছে দেবকী পুত্র কৃষ্ণ। এবং একটা মন্ত্র জপ করলেই চলবে, সেটা হচ্ছে তার নাম, তস্য নামানি, তার যে নাম সেটা জপ করলেই চলবে। এবং আমাদের একটাই কর্ম, কর্মাপ্য একম, একটাই কর্ম, কি? তস্য দেবস্য সেবা, তার, সেই দেবতার, যে ভগবান পরমেশ্বর, সুপ্রিম পার্সোনালিটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার সেবা। সো আমরা যদি সকলে এই প্রিন্সিপালটা ফলো করতে পারি, খুবই সহজ। প্রতিদিন আমরা যদি 2 মিনিট ভগবানের নাম নিই, আমাদের সকলের সমস্ত কল্যাণ হবে এবং সমস্ত বাধা বিঘ্ন যা রয়েছে সব কিছু থেকে আমরা মুক্ত হব। ধন্যবাদ। আজকে দুখানা এক্সপিরিয়েন্স তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। অল্টারনেটিভলি যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, বি ইট পজিটিভ অর নেগেটিভ, তোমরা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। একটাই রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা আমাকে অডিওতে পাঠাও তাহলে প্লিজ আমাকে তোমরা ইমেলই করো। আর যদি তোমরা আমাকে লিখে পাঠাতে চাও, তোমরা আমাকে যে কোনো জায়গায় পাঠাতে পারো,
ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইমেলে। আর হ্যাঁ, সবকটা লিঙ্ক এবং সব কিছু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে আছে। আশা করি অসুবিধা হবে না। আরও একবার বলে দিচ্ছি, প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। 10K প্লিজ যেন তাড়াতাড়ি হয়। আমি চাইছি ওই আমার যেটা বলা তোমাদেরকে একটা ভীষণ ভালো খবর আছে, ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি, বিকজ আমি আটকে রাখতে পারছি না নিজেকে। বাট 10Kটা আমি চাই, না হলে আমি বলবো না। এটাই আমার ইয়ে। তো প্লিজ 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 ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। যেরকমভাবে তোমরা এখানে আমাকে শুনছো, যদি তোমরা আমাকে দেখতেও চাও, তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে, যেখানে আমি ট্রাভেল, মেকআপ, ভ্লগস দিয়ে থাকি। আশা করি তোমাদের ওই চ্যানেলটিও ভালো লাগবে। সঙ্গে তোমরা আমাকে ফলো করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক এবং ইনস্টাগ্রামে, যেখানে আমি কোথাও ঘুরতে গেলে বা মেকআপের কাজ করলে একদম ফাটাফাট ওখানে কিন্তু পোস্ট করি, তো ওখানে ফলো করতে পারো। এবং প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ অব্দি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স আপলোড করেছি বা শেয়ার করেছি, সব তোমরা জাস্ট একটা ক্লিকেই শুনে নিতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাঙ্কস ফর লিসনিং। টাটা।